ও আমার ছেলে 64 বয়সে, আমি ওদের কাজকর্মগুলো কি দুষ্টু বেশি ধরে নিচ্ছি। রাজনীতির মঞ্চে যা আমরা দেখি তা কি সত্যিই বাস্তব, নাকি সবই এক সুচতুর অভিনয় যেখানে দৃশ্যপট বদলায় কিন্তু চিত্রনাট্য একই থাকে? এটি কি শুধুই সংখ্যার খেলা, নাকি এর পেছনে রয়েছে এক সুগভীর অদৃশ্য নীল নকশা? ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল পল্টন থেকে শুরু করে ক্ষমতার অন্দরের করিডর পর্যন্ত বিস্তৃত একটি সংসদীয় আসন ঢাকা ৮। বাইরে থেকে এটি একটি সাধারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঠ মনে হলেও এর আড়ালে যেন কাজ করছে এক রহস্যময় শক্তি। একের পর এক ঝরে পড়ছে প্রাণ, থেমে যাচ্ছে রাজনৈতিক কেরিয়ার, আর সবকিছুর কেন্দ্রে বারবার ফিরে আসছে একটি নির্দিষ্ট তারিখ, ১২। কেন ১২ তারিখেই ঘটে যাচ্ছে এসব অঘটন? শরীফ উসমান হাদির রক্ত থেকে শুরু করে মির্জা আব্বাসের আইসিইউ, সবকিছুর পেছনে কি রয়েছে কোনো অদৃশ্য মাস্টারমাইন্ড? এই রক্তহীন করা ঘটনাক্রমের অনুসন্ধানেই আজকের এই প্রতিবেদন। রাজনীতির মাঠে যখন বড় বড় দলগুলো ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই ঢাকা ৮ আসনে এক ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে তরুণ ছাত্রনেতা শরীফ উসমান হাদির। বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে তার সাহসী উচ্চারণ আর মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে ফজরের নামাজের পর থেকেই শুরু হওয়া তার প্রচারণা খুব অল্প সময়েই তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। কিন্তু এই দ্রুত উত্থান কি কারো চোখে বালি হয়ে দাঁড়িয়েছিল? ঘটনার শুরু গত বছরের ১২ই ডিসেম্বর। জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকা দিয়ে রিকশায় ফিরছিলেন হাদি। জনাকীর্ণ রাস্তায় হঠাৎই ঘাতকের গুলি তার মাথায় বিদ্ধ হয়। ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি শেষ পর্যন্ত হার মানেন। কিন্তু এই মৃত্যু কি শুধুই একটি হত্যাকাণ্ড, নাকি এখান থেকেই শুরু হয়েছিল এক অশুভ যাত্রা? হাদির মৃত্যুর শোক যখন পুরো ঢাকা ৮কে আচ্ছন্ন করে রেখেছে, ঠিক তখনই দৃশ্যপটে আসেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তার টার্গেট ছিল হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। একের পর এক আক্রমণাত্মক বক্তব্য এবং ব্যঙ্গাত্মক খোঁচায় তিনি দেশবাসীর মনোযোগ কেড়ে নেন। কিন্তু রাজনীতির অন্দরমহলে তখন তৈরি হচ্ছিল ভিন্ন এক চিত্র। পাটোয়ারি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তিনি আব্বাসকে পরাজিত করবেই। কিন্তু যখন রাজনীতির হিসাব কোনো অন্ধকার ঘরে বসে মেলানো হয়, তখন জনতার রায় আর কৌশলের লড়াই সমান্তরালভাবে চলতে পারে না, বরং শুরু হয় এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ। এরপর আসে চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। টানটান উত্তেজনার পর ফলাফল প্রকাশিত হয়, দেখা যায় পাটোয়ারি পরাজিত এবং বিজয়ী হিসেবে মুকুট পড়েন মির্জা আব্বাস। পাটোয়ারি অভিযোগ করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির, কিন্তু ফলাফল তখন চূড়ান্ত। তবুও এখানেই নাটকের শেষ নয়। একটু খেয়াল করলেই দেখা যায় ১২ই ডিসেম্বর হাদির মৃত্যু, ১২ই ফেব্রুয়ারি পাটোয়ারির পরাজয়। এই ঘটনাগুলোর ধারাবাহিকতা কি নিছক কাকতালীয়, নাকি কেউ একজন ক্যালেন্ডারের পাতা ধরে পরিকল্পনা সাজাচ্ছে? এই প্রশ্নের উত্তর যেন আরও ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসে ১২ই মার্চ। দিনটি ছিল নবগঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ঢাকা ৮ আসনের নবনির্বাচিত সাংসদ হিসেবে মির্জা আব্বাসের শপথ নেওয়ার কথা। কিন্তু দিনের শেষে সব সমীকরণ বদলে যায়। মধ্যরাতে খবর আসে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েছেন। যার গন্তব্য ছিল সংসদ ভবন, তাকে নিয়ে ছুটতে হয় এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে। সেদিনই তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। আবারও সেই একই তারিখ, ১২। কেন প্রতিবারই এই একটি তারিখ ঢাকা ৮-এর রাজনীতিবিদদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে? কেন হাদি, পাটোয়ারি কিংবা আব্বাস কেউই শেষ পর্যন্ত সংসদের আঙিনায় পা রাখতে পারলেন না? এটি কি কোনো অতিপ্রাকৃত ঘটনা, নাকি সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র? পরবর্তীতে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। কিন্তু তার অসুস্থতার সময়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে প্রশ্ন জাগে। ঠিক যেদিন তার ক্ষমতা প্রদর্শনের কথা ছিল, সেদিনই কেন তাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াতে হলো? ঢাকা ৮ কি সত্যিই কোনো অভিশপ্ত আসন, নাকি এর পেছনে কাজ করছে দলের অভ্যন্তরীণ কোনো গোপন দ্বন্দ্ব? অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে একটি নীরব সংঘাত তৈরি হয়েছিল। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস চেয়েছিলেন সেই আসন থেকে নির্বাচন করতে, কিন্তু শেষ পর্যন্ত মির্জা আব্বাসকেই সামনে আনা হয়। সেখান থেকেই কি শুরু হয়েছিল এক অদৃশ্য মানসিক যুদ্ধ? আরও গভীরে অনুসন্ধান করতে গিয়ে উঠে আসে তার অতীতের নানা দিক। ঢাকা ব্যাংকের মালিকানা থেকে শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকাল
এই বিপুল সম্পদের উৎস কোথায়? বাবার ভিটেমাটি বিক্রি করে কি সত্যিই এমন সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব? ক্ষমতার দাপটে মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু যখন শরীর ভেঙে পড়ে তখন কি সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে না? আজ যারা মির্জা আব্বাসের অসুস্থতাকে ঘিরে রাজনীতি করছেন, তারা কি একবারও ভেবে দেখেছেন একজন মানুষের মস্তিষ্কের উপর কতটা চাপ পড়লে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে? এই চাপ কি সত্যিই বাইরের কোনো প্রতিপক্ষ সৃষ্টি করেছে, নাকি সেই চাপের উৎস লুকিয়ে আছে নিজের দলের ভেতরেই? এখন যদি পুরো ঘটনা প্রবাহ একসাথে দেখা যায়, তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। এই আসনে নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনজন: শরীফ উসমান হাদি, নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস। প্রথমজন নির্বাচনের আগেই প্রাণ হারালেন, দ্বিতীয়জন নির্বাচনে হেরে রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়লেন, আর তৃতীয়জন জয়ী হয়েও অসুস্থতার কারণে সংসদের চৌকাঠে পৌঁছতে পারলেন না। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ মোড়গুলো ঘটেছে মাসের 12 তারিখেই। এটি কি সেই নীল নকশা যা ঢাকা ৮কে একটি মরীচিকায় পরিণত করেছে, যেখানে সবাই পৌঁছতে চায় কিন্তু কেউ পৌঁছতে পারে না? যখন যুক্তি ব্যর্থ হয় তখনই জন্ম নেয় রহস্য। এখন এই ঘটনাগুলো আর শুধু ড্রয়িং রুমের আলোচনায় সীমাবদ্ধ নেই, নেটিজেনদের মাঝেও শুরু হয়েছে তুমুল বিতর্ক। এটি কি শুধুই কোইন্সিডেন্স, নাকি কোনো ডার্ক পলিটিক্যাল এক্সপেরিমেন্ট? কেন 12ই ডিসেম্বর রক্ত ঝরল? কেন 12ই ফেব্রুয়ারি স্বপ্নভঙ্গ হল? আর কেন 12ই মার্চ জীবনের সবচেয়ে বড় আঘাতটি এলো? 2026 সালের 12ই ফেব্রুয়ারির সেই নির্বাচন কি সত্যিই ছিল জনগণের স্বতঃস্ফূর্ত হায়, নাকি এটি ছিল সুপরিকল্পিত কারচুপির এক নিখুঁত নাট্যমঞ্চ? অনেক বিশ্লেষকই মনে করেন 2018 সালে যে রাতের ভোট সংস্কৃতি শুরু হয়েছিল, 2026 সালে আমরা তার আরও বিস্তৃত রূপ দেখেছি। এমনকি একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এক প্রভাবশালী নেতার স্ত্রী ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে। সবশেষে প্রশ্ন একটাই: মির্জা আব্বাসের এই অবস্থার জন্য দায়ী কে? কোনো বাইরের শক্তি, নাকি সেই সব মানুষ যারা সব সময় তার কাছেই ছিল? আজ ঢাকা ৮ যেন এক মরীচিকার নাম। যে এই আসন স্পর্শ করতে চেয়েছে তাকেই চড়া মূল্য দিতে হয়েছে। হাদি প্রাণ দিয়েছেন, পাটোয়ারি হারিয়েছেন তার রাজনৈতিক অবস্থান, আর মির্জা আব্বাস লড়ছেন নিজের জীবনের সঙ্গে। ইতিহাসে এই আসন অনেক কিছুই দেখেছে, কিন্তু বর্তমানের এই ধারাবাহিক ঘটনাগুলো যেন সব কিছুকেই ছাড়িয়ে গেছে। 12 একটি সংখ্যা, নাকি এক অভিশাপ? সত্যটা এখনও অজানা, কিন্তু রহস্য আরও গভীর হচ্ছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আরও গভীর এক অন্ধকার অধ্যায়। কারণ যখন ঘটনাগুলোকে শুধু আলাদা আলাদা দুর্ঘটনা হিসেবে না দেখে একটি নির্দিষ্ট প্যাটার্নে সাজানো হয়, তখন চিত্রটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হতে শুরু করে। প্রশ্নটা তখন আর কি ঘটেছে থাকে না, বরং হয়ে যায় কারা ঘটাচ্ছে। ঢাকা ৮-এর এই রহস্যময় 12 তারিখকে ঘিরে এখন নতুন করে সামনে আসছে আরও কিছু অদ্ভুত তথ্য। অনুসন্ধানে জানা গেছে, এই আসনকে ঘিরে শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং রয়েছে বড় অঙ্কের অর্থনৈতিক স্বার্থ, প্রভাব বিস্তার এবং ক্ষমতার এমন এক গোপন লড়াই যা সাধারণ মানুষের চোখের আড়ালেই পরিচালিত হয়। মতিঝিল পল্টন এলাকার বাণিজ্যিক গুরুত্ব, ব্যাংকিং সেক্টরের প্রভাব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ সব মিলিয়ে এই আসনটি শুধু একটি সাংসদীয় আসন নয়, বরং একটি পাওয়ার হাব। আর